দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান ভেঙে পড়ার পর সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সে নিয়ে আজকে আমাদের আলোচনা। দুর্ঘটনাটি এড়ানো যেত কিনা, চিকিৎসা ব্যবস্থা নিয়ে যা চলছে এখন পর্যন্ত সেটা সন্তোষজনক হচ্ছে কিনা, সবকিছু নিয়ে কথা বলবো। চারজন সম্মানিত অতিথি থাকছেন আমাদের সাথে, তিনজন আছেন স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, আছেন তাজনুভা জাবিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ, তিনি প্রধান, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি বাংলাদেশ। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতেই সবশেষ খবরগুলো নিয়ে একটা প্রতিবেদন দেখে নিতে চাই। তখন মধ্য দুপুর, বিদ্যালয়ে ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু মাথার ওপর এমন ভয়াবহ বিপদ তা ঘুণক্ষরেও ভাবেনি কেউ। অদূরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্বাভাবিকভাবেই উড়োজাহাজ ওঠানামা দেখে অভ্যস্ত উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। কে জানত এই বিমান শুধু তাদের নয়, জাতির জীবনেও নিয়ে আসবে এমন মর্মান্তিক দিন। দুপুর 1:06 বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে। মুহূর্তেই ধরে যায় আগুন। স্কুলের মুখরিত প্রাঙ্গণ মুহূর্তেই পরিণত হয় বিধ্বস্ত এলাকায়। পুড়ে যাওয়া দেহ নিয়ে ছুটতে থাকে শিশুরা। চিৎকার আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে দিয়াবাড়ির বাতাস। এমন মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়ে সবাই। আহত আর দগ্ধদের নিয়ে আশেপাশের হাসপাতালে ছুটে যান স্বজন, স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছুটি হবে একটু পর সবাই ছিল। তখন আমাদের ক্লাস চলছিল আর বাচ্চাদের তখন ছুটি ছিল, তো অনেক বাচ্চারা ক্লাস থেকে বের হয়েছে, আর কিছু মাঠে ছিল, আবার কেউ জন্য এক্সট্রা ক্লাসের জন্য ক্লাসের মধ্যে ছিল বাচ্চারা। 7, 8, 9, 10, 11, 12 এরকম বাচ্চাদেরকে পেয়েছি আমরা। তারপর হচ্ছে যারা আশেপাশে ছিল, আয়া বুয়া দু একজন ছিল, তাদেরকে আমরা পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং রাজনীতিবিদরা। আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি। আমরা পরম আল্লাহর কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন ফেরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে, আল্লাহর কাছে এই দোয়া করছি। প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত, যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। তৃতীয়, আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জোনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয়। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী শামীমা সুলতানা এই মুহূর্তে বার্ন ইউনিটের সামনে রয়েছেন, তার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো শুনবো। শামীমা, কি অবস্থা এখন? এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক স্বজন এখানে আসছেন যারা আসলে তার সন্তানকে খুঁজে পাননি। এরকম অনেক অভিভাবককে আমরা দেখছি যে তারা ভীষণ রকম হাহাকার নিয়ে উদ্বিগ্ন হয়ে তারা হাসপাতালে ঘুরে দেখছেন এবং বার্ন ইনস্টিটিউটেও তারা আসছেন। এবং কিছুক্ষণ আগে আমরা রাইসামণি নামে এক শিশু যে 3য় শ্রেণীতে পড়ে, তার অভিভাবকের সাথে কথা হচ্ছিল। তার বাবা এবং 2-3 জন চাচা এখানে এসেছিলেন, যারা আসলে খুবই উদ্বিগ্ন, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শিশুটি আহত অবস্থায় আছে নাকি নিহত হয়েছে কোনো কিছুই তারা জানেন না, এবং বিভিন্ন মর্গেও তারা খুঁজেছেন। তো সেই খুঁজতে কিন্তু সেই ধারাবাহিকতায় তারা এই হাসপাতালেও এসেছিলেন। এবং এখানে কিন্তু আমি আগেও বলেছিলাম যে 17টির মতো মরদেহর কথা আমাদেরকে 8টার সময় যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে জানানো হয়েছিল, এবং বলা হয়েছিল যে এর মধ্যে প্রায় 1/3 যাদের আসলে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তো সেরকম মরদেহগুলো তারা বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে সেগুলো দেখছেন। এর আগে যেগুলো দেখেছিলেন সেগুলোতে আসলে তারা পরিচয় নিশ্চিত হতে পারেননি যে তাদের প্রিয় রাইসামণি সেখানে আছেন কিনা। তো এর বাইরেও আমরা দেখেছি যে বেশ কিছু শিশু যারা অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, মাইলস্টোনের পড়ুয়া যারা কেউ হয়তো ক্লাসে ছিলেন, কেউ আবার ক্লাস শেষ হয়ে গেছে, স্কুলের ক্লাস নির্ধারিত সেটি শেষ হলেও কোচিং করতেন শিক্ষকদের কাছে, সেই জন্য তারা সেখানে ছিলেন। তো সেরকম শিশুরা কিন্তু তারা বাইরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এমন একজন শিশুকে আমরা দেখেছি যিনি কিছুক্ষণ আগে এখানে এসছেন এবং তার প্রায় সারা গায়ে ব্যান্ডেজ অবস্থায় তাকে এখানে আনা হয়েছে যাতে আরো ভালো চিকিৎসা তিনি পান। এর বাইরেও আমরা দেখেছি যে অন্যান্য হাসপাতাল থেকেও চিকিৎসকরা এখানে এসছেন এবং ওষুধপত্র পাঠানো হয়েছে বেশ কয়েকটা হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে। আপনি জানেন যে এখানে প্রায় 86 জনের মতো তখন পর্যন্ত, যখন সন্ধ্যা 8টায় সংবাদ সম্মেলন করা হয় এই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, তখন পর্যন্ত বলা হয়েছিল 88 জন টোটাল, 2 জন শিক্ষক এবং বাকিরা হচ্ছে শিশু। তো সেই সবাইকে যে চিকিৎসা দিতে কিন্তু তাদেরও হিমশিম অবস্থা, বাড়তি চিকিৎসক দরকার হচ্ছে, বাড়তি ওষুধপত্র দরকার হচ্ছে। তো সেজন্য কিন্তু অন্য জায়গা থেকে অনেকেই সাহায্য করছেন এবং যদিও আজকে কোনো রক্ত দরকার হচ্ছে না, তারপরও কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা দেখেছি এবং নামহীন অনেক যারা সংগঠন, না কোনো ব্যানার নেই, এরকম মানুষকেও দেখেছি যে এখানে নাম লিপিবদ্ধ করছেন যে কারা কারা রক্ত দিতে পারেন, সেটি তারা লিপিবদ্ধ করেছেন। তবে চিকিৎসকরা যেটি বলেছেন যে আজকে আসলে তাদের রক্ত প্রয়োজন নাই। যারা এখানে এসছেন তারা মূলত হচ্ছে গিয়ে বার্নের কারণেই এখানে এসছেন, তাদের বিভিন্ন অংশ শরীরের পুড়ে গেছে। তো সেই ক্ষত যারা নিয়ে এখানে এসছেন তাদেরকে সেভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মঞ্জুর, শায়মা, ধন্যবাদ আপনাকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে শায়মা সুলতানা। আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। এখন পর্যন্ত যা জানা গেল এই দুর্ঘটনার সম্পর্কে, সেখানে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে আইএসপিআর এর তরফ থেকে। আপনার পর্যবেক্ষণগুলো শুরুতে শুনতে চাই। না, আমি এই মুহূর্তে যে কারিগরি ভুল ত্রুটি এটার কথা বলবো না, কারণ বেসিক্যালি আমি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের হেড বাংলাদেশের পক্ষ থেকে, যদিও আমরা সিভিল এয়ারক্রাফট, আমি এবং আমরা সিভিল এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট পর্যালোচনা করি এবং সব কিছু করি, তবে আমি মনে করি যে অ্যাক্সিডেন্ট এটার জন্য যে ইনভেস্টিগেশন কমিটি গঠিত হবে তারা আলটিমেটলি ফাইন্ডিং দিবে। তবে আইএসপিআর তারা কি অলরেডি বলেছে যেটা যান্ত্রিক ত্রুটি ছিল? আইএসপিআর থেকে এই রকম কথা এখন পর্যন্ত বলা হচ্ছে না, এটা অ্যাসিউম করা ঠিক হবে না যে এটা কি বিষয় ছিল। মনে হচ্ছে হতে পারে, কিন্তু এখানে যে মানে মানবিক সাইডে মানে হিউম্যান এলিমেন্ট যে ইনভলভ ছিল কিনা আমরা ঠিক ওটা জানি না। তবে এটা ঠিক যে যান্ত্রিক হওয়ার একটা সম্ভাবনা আছে, জাহাজগুলো অনেক পুরনো। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকার উপরে এই ধরনের প্রশিক্ষণ কেন হচ্ছিল, সেটার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন কি? এই এরোপ্লেনগুলো এগুলো জাস্ট ফাইটার কনভার্সন, যে F7 যে ফাইটার এরোপ্লেনগুলো তারই কনভার্সনের জন্য এই ট্রেনিং এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। এদের জন্য লঙ্গার রানওয়ে লাগে। যশোর হচ্ছে এয়ারফোর্সের মেইন বেস, সেখানে এই এরোপ্লেনগুলো টেক অফ ল্যান্ডিং করতে পারবে না যেহেতু লঙ্গার রানওয়ে লাগে। তা এই ক্ষেত্রে তারা হয়তো বা চিটাগাং অথবা চিটাগাংয়ে অথবা ঢাকাতে করতে হবে। তবে ঢাকাতে করা হয় ট্রেনিং ফ্লাইটগুলো খুব একটা বেশি যে হয় তাও কিন্তু না, মেন হয় ফাইটার ফ্লাইং। তবে আমি মনে করি যে আমি আজকে বিভিন্ন জায়গায় কথা বলেছি, সেখানেও আমি এমফেসাইজ করেছি যে নো মোর মানে ফাইটার ফ্লাইং অর দ্যাট সর্ট অফ ট্রেনিং ফ্লাইট ইন ঢাকা, বিকজ ঢাকাকে তো আমরা ওইভাবে তৈরি করিনি যেখানে ফ্লাইং হবে, যেখানে একটা প্লেন ক্র্যাশ হতে পারে, যেখানে একটা ঘরে আগুন ধরে মানে শত শত মানুষ পুড়ে যাবে, কেউ দেখবে না, দেখার লোক নাই, সেখানে দমকল বাহিনী যেতে পারবে না বা কিছু। তো এগুলো আর কি আমরা কোনোদিন ভেবে কাজ করি না আমাদের দেশে, আই এম সরি টু টেল ইউ। এবং যারা প্ল্যানিং করে
তারা হয়তো দিল, তাদের ডিমান্ডটা দেয়, কিন্তু কোনোদিনই সেটা ফলপ্রসূ হয় না, বিকজ গভর্নমেন্ট লেভেল থেকে সেগুলো কোনোদিনই এনকারেজড হয় না টু দ্যাট লেভেল যেটা রিকোয়ার্ড। জি, ক্যাপ্টেন রহমতুল্লাহ, J7 বিমানটি সম্পর্কে নানান ধরনের অভিযোগ যে এটি বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়েছে, অনেক পুরনো এর নকশা MiG-21 থেকে, তারপরে এটাকে চীন তাদের মতো করে কিছুটা আপগ্রেড করেছে। এই ধরনের বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে এই মুহূর্তে ব্যবহার করা আসলে কি নিরাপদ হচ্ছে কিনা, এই প্রশ্ন কি এখন জাগে? আমাদের একটা জিনিস জানতে হবে যে পাইলটসরা কিন্তু ফ্লাইং করতে চায়, আর ফ্লাইং না করলে কিন্তু তারা অপারেশনালি খুব এফিশিয়েন্ট স্টেজে থাকে না। সে পাইলটসরা ফ্লাইং করতে চলে এখন যেটা আছে সেটা দিয়ে আপাতত করা হয়। আমার মনে পড়ে আমি মুক্তিযুদ্ধের পরক্ষণেই যখন পাকিস্তান আমাদের জঙ্গি বিমানগুলো ক্ষতবিক্ষত করে দিয়ে গেছিল, ওইগুলো আমরা ডেন্টিং পেন্টিং করে আমি নিজে ফ্লাই করেছি সেগুলো। তার মানে আমরা উই আর প্রোন টু অ্যাকসেপ্টিং সার্টেন থিংস যেটা যেটা একটু মানে ইয়ে হতে পারে, দুর্যোগ বয়ে আনতেও পারে। তো সেখানে আমাদের দেশের স্বার্থে, যেহেতু আমরা জানি যে আমাদের দেশে টাকার অভাব কোনোদিনই ছিল না, কেউ বলেনি, কোনো গভর্নমেন্ট বলেনি যে টাকার অভাব আছে, তাহলে এগুলোতে এত পুরনো জাহাজ কেন ব্যবহার হচ্ছে? এগুলো চেঞ্জ করতে হবে, ঢাকা থেকে তাদেরকে চলে যেতে হবে, ট্রেনিং বেস করতে হবে আউটসাইড ঢাকা, ইনক্লুডিং বড় বড় মানে ফাইটার, স্পিডি ফাইটার প্লেনগুলোর ফ্লাইং করার জন্য যশোরের জন্য ট্রেনিং সেন্টারই হয় একমাত্র। জি, ধন্যবাদ। তাজনুভা জামিন, আপনার কাছে আসতে চাই। আজকের দিনের একটা বড় অংশের আলোচনায় ছিল আসলে এই ঘটনায় বিভিন্ন মানুষজন বা রাজনৈতিক নেতা সরকার কিভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে হাসপাতালে গেছেন এবং সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে যে হাসপাতালে ভিড় না করতে, চিকিৎসকরাও সেই অনুরোধ করছেন বারবার। এই ধরনের ঘটনায় আসলে দায়িত্বশীল আচরণ সবাই করতে পারছেন কিনা সে নিয়ে বারবার প্রশ্ন আসছে, আপনার পর্যবেক্ষণগুলো শুনতে চাই। প্রথমে তো আজকের এই মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং যারা হাসপাতালে আছেন সবার জন্য দোয়া করছি, এবং পরিবারগুলোর জন্য আসলে কোনো শব্দে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। খুবই হৃদয় বিদারক ঘটনা, এতগুলো নিষ্পাপ শিশু বাচ্চারা এই দুর্ঘটনার শিকার হলেন। আর এটা এই আগুনে পুড়ে যাওয়া একটা, আর বা থার্মাল এই যে ফ্লেমে দগ্ধ হওয়া, এবং এটার যারা মারা গেছেন তারা তো মারা গেছেন, কিন্তু যারা বেঁচে ফিরেছেন এবং হাসপাতালে গেছেন তাদের এই চিকিৎসার পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই দীর্ঘমেয়াদী এবং জটিল। এবং এই দগ্ধ হওয়া মানুষের আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে হচ্ছে ইনফেকশনে। কারণ এই যতটুকু শুনেছি, যতটুকু বিভিন্ন চিকিৎসকের মারফতে যতটুকু জানছি, যে 9 জনের মতো আইসিইউতে আছেন, এবং যারা আছেন আশঙ্কাজনক বা ম্যাক্সিমামের হচ্ছে 80 to 90% মতো বার্ন হয়েছে। সো আমরা ধরেই নিই যে 3rd ডিগ্রি বার্ন, মানে পুরো চামড়ার পুরো স্তরটাই পুড়ে গেছে। এবং এই ধরনের বার্নের ক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু খুব জটিল এবং চ্যালেঞ্জিং। এই কারণে চ্যালেঞ্জিং যে এদের কমপ্লিকেশনটা, মানে বার্নের যে কমপ্লিকেশন হয় সেটাকে ট্যাকেল দেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য হয়ে থাকে বা মূল চ্যালেঞ্জের জায়গাটা হয়ে থাকে। সো এই আমাদের হাসপাতালগুলো দুর্ভাগ্যবশত এই ধরনের জীবাণু সংক্রমণের জন্য যে ধরনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত, আমাদের এটা সামগ্রিকভাবে ওরকম স্ট্যান্ডার্ড না। অন টপ অফ দ্যাট হচ্ছে বাচ্চারা আক্রান্ত। সো এদের যে ধরনের একদম চিকিৎসার পরিবেশ দরকার, সেটা এইরকম ভিড়ের মধ্যে এনশিওর করাটা একেবারেই মানে অলমোস্ট অসম্ভব। সো এই কারণেই কিন্তু আমরা আজকে দুপুরের পর থেকেই মোটামুটি 1 ঘন্টা যখন সবাই যাচ্ছিলেন ওইখানে, বিভিন্ন মহল থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে লেখালেখি করছিলেন, টিভিতেও বলছিলেন, অনেকে চিকিৎসক ভিডিও করে প্রচার করেছিলেন যে আপনারা এখানে আসেন না। এখন সাধারণত দেখা যায় যে দায়িত্বশীল আসলে সবার এই দুর্ঘটনা যখন হয় কোনো কিছুতে, তখন ওটাতে ঝাঁপিয়ে পড়ার যতটা প্রবণতা দেখা যায়,
কি কারণে এগুলা হচ্ছে সেটার দিকে কিন্তু আমাদের নজরটা থাকে না। যতক্ষণ এই ঘটনাটা আলোচনার মধ্যে থাকে ততক্ষণই কিন্তু এটাকে নিয়ে সবার বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন পক্ষের বা ইভেন সরকারেরও একটা ততক্ষণ পর্যন্তই কথাবার্তা থাকে। সো এইবার আমি অন্তত এটুকু বলবো যে এখানে অনেক অবহেলা বা জনবিরল জায়গায় কেন এটাকে এই ট্রেনিং হলো না, এগুলো ছাড়াও এই বাচ্চাগুলোর চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী এবং অনেক কষ্টের। বার্নের ড্রেসিং খুব কষ্টের এবং যাদা এটা কিন্তু অনেক কমপ্লিকেশনগুলো অনেক দীর্ঘমেয়াদী, কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষের এই কষ্টটা সহ্য করার যে মানসিক স্থিতিশীলতা থাকে বাচ্চাদের কিন্তু সেটা থাকবে না। সো অনেকের কন্ট্রাকচার হবে এবং সাইকোলজিক্যাল সাপোর্ট লাগবে। এগুলো যদিও শুনতে মনে হয় না, এখন অনেক হালকা মনে হবে দুর্ঘটনার গভীরতা অনুযায়ী, কিন্তু এটা কিন্তু বাচ্চাদের এখন বড় বিকাশের সময়। তো আমি এই দায়িত্বশীল আপনি যাদের কথাই বলছেন তারা যদি এই প্রসেসটাতে ফলো আপ দেয় এবং মনোযোগ দেয় এখন ওখানে গিয়ে ভিড় করার চেয়ে, সেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। জনাব সোহরাব হাসান, এখানে একদল মানুষ যেরকম রক্ত দেবার জন্য ছুটে গেছেন, আরেক দল মানুষকে দেখা গেছে তারা বিভিন্ন হয়তো ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো হয়তো চ্যানেল চালান, এরকম প্রচুর মানুষও হাসপাতালে এমনভাবে ভিড় করছেন যে সেখানে রোগীদের আনতে অসুবিধা হয়েছে। সেখানে যারা সন্তানের খোঁজে অভিভাবকরা এসেছেন তারাও একরকম হিমশিম খেয়েছেন হাসপাতাল পর্যন্ত পৌঁছতে। এই ধরনের অভিযোগ ঘুরে ফিরে আমরা শুনছি। এই ক্ষেত্রে আসলে সরকারের কি করণীয় ছিল বা সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায় এই ব্যাপারে? ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা। একই সঙ্গে যে শোকস্তব্ধ বাংলাদেশে আমরা আছি, মানে শোক জানানোর ভাষা তো আমাদের নেই, কিন্তু তারপরও যে পরিবারগুলো এই শিশুদের হারিয়েছে তাদের প্রতি সহমর্মিতা। আপনি যে কথাটা বলছিলেন হাসপাতালে ভিড়, তাসনুভাত বললেন যে ভিড় করা তো কোনোভাবেই উচিত নয়। আবার বাংলাদেশে এক ধরনের মানুষের বিপদে কিন্তু ছুটে যায় যে কি করণীয়, মানে তার কিছু করার আছে কি না, সেটা বোঝে হোক না বোঝে হোক। হাসপাতালের ক্ষেত্রে এটা না বোঝে, উদ্ধার কাজেও কিন্তু এরকম অনেক সময় বিপদ ঘটেছে। আবার আমরা তো দেখেছি যে সাধারণ মানুষ তারা উদ্ধার করে যানবাহনে তুলে নিয়েছে, স্ট্রেচারে করে নিয়েছে। সুতরাং এর দুটো দিকই আছে। আমরা কিভাবে এটাকে মানে সমন্বয় করা, এখন সেক্ষেত্রে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল। এখন সরকার মানিকে এটি বিমান বাহিনীর বিমান ছিল, ক্রাফট ছিল, সুতরাং এটার সাথে সামরিক বেসামরিক আমি মনে করি উভয় প্রশাসনের যে উদ্যোগ ছিল, যে উদ্যোগ থাকা প্রয়োজন সেটা কতটা আসছে সেই প্রশ্ন। আর মানুষের ভিড় ঠেকানো কঠিন হাসপাতালে। আমরা অন্য স্বাভাবিক সময়েও দেখি যে মানুষের মধ্যে একটা কৌতূহল, একজন রুগী হয়তো পাঁচজন তার সঙ্গে যাওয়ার চেষ্টা করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক সময় বাধ্যও করে যারা কর্মী থাকে তাদের। তো এই মুহূর্তে যেটা তাসনিমা বললেন যে আসলে এদের চিকিৎসাটা হচ্ছে জরুরি। আর এই পরিবারগুলো এখনও অনেকে কিন্তু খুঁজে পাচ্ছেন না তার সন্তানকে। আমরা এই রিপোর্টেই দেখলাম যে অনেকে খুঁজছেন হাসপাতালে। মানে এখন এক্ষেত্রে কী করণীয়? তো সরকারের অনেক বিভাগ আছে, সমাজ কল্যাণ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এসব কাজে লাগানো উচিত মনে করি। কারণ অনেকেই, আমাদের এক সহকর্মীর সন্তান সে প্রথমে পাচ্ছিলেন না, জি, বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, তার দুই ছেলে সেই স্কুলে পড়ে এবং পরবর্তীকালে পেয়েছে এবং তিনি সুক্রিয়া জানিয়েছেন। তো এরকম যদি এখনও কেউ নিখোঁজ থাকে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আছেন, প্রথম হচ্ছে কিভাবে বের করবে জানি না, কিন্তু সরকারের সর্বাত্মক উদ্যোগ নেওয়া উচিত নিখোঁজদের বের করা এবং যারা আহত হয়েছে এবং যারা মারা গেছেন প্রতিটা চিকিৎসা নিশ্চিত করা, মারা গেছেন চিহ্নিত করা কারা, মানে অনেকেই তো বেনামে হিসেবে নিয়ে এসেছে, তাদেরকে নাম পরিচয় বের করা, বাবা মাকে খুঁজে বের করা। এক ধরনের মানুষ তো চাইবে যদি তার সন্তান মারা যেয়ে থাকেন
তার লাশ ফিরে পাওয়ার তো অধিকার নিশ্চয়ই। আপনার কাছে ফিরবো, তার আগে জনাব শহীদ খান আপনার কাছে আসতে চাই। তদন্তের কথা বলা হচ্ছে স্বাভাবিকভাবেই, এবং এর পাশাপাশি এই ব্যাপারে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, বিশেষত এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায়, সেটার প্রসঙ্গ আসছে। সেগুলোর ব্যাপারে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথমত তো তদন্ত একটা হতেই হবে, তদন্ত ছাড়া তো আপনি ফাইনাল করতে পারবেন না কিছু। এটা আমাদের যে বিমান চালক আছেন, ক্যাপ্টেন, বললেন যে কোনো জিনিসের ফাইনাল কিছু এখনই বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না টেকনিক্যাল জিনিসগুলো জানা যাচ্ছে এবং ব্ল্যাক বক্সটা উদ্ধার হচ্ছে, এবং তখন হয়তো বোঝা যাবে এবং কী ত্রুটি আছে, হিউম্যান এরর আছে কিনা, এগুলো তদন্তের মধ্য দিয়ে বেরোতে পারবে এবং একটা ভালো তদন্ত হবে নিশ্চয়ই, সেটা প্রত্যাশা করতেই পারেন। J7 বা এই যে F7 এই বিমানগুলোর কিন্তু অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে, মানে এটা নতুন না যে আজকে এটা হলো, এবং বাংলাদেশে এটা আমরা ব্যবহার করছি সেই 2008 সাল থেকে, তো প্রায় 15 বছর বা 17 বছর ধরে আমরা এই প্লেনগুলো ব্যবহার করেছি। এই প্রতি বছরই দুর্ঘটনা ঘটে, বাংলাদেশে এটা চতুর্থ, বাংলাদেশে এটা চতুর্থ। আমরা 2008-এ দেখেছি, অন্যান্য দেশে 2010, 11, 12, 15, 18, 20, 21 প্রত্যেক বছরই দেখা গেছে, এবং বিভিন্ন দেশে হয়েছে, এটা পাকিস্তানে হয়েছে, ইরানে হয়েছে, আপনার মিয়ানমারে হয়েছে, জিম্বাবুয়েতে হয়েছে। এবং এই প্লেনটা ওই যে অনেক পুরাতন, এই কারণে এটা ব্যবহার করা যাবে না, ব্যবহার হচ্ছে কিন্তু। এবং পাকিস্তানের একটা স্কোয়াড্রন আছে যার নাম চিতা, এবং তারা কিন্তু গত পাক ভারত যুদ্ধের সময় তারা এটাকে ব্যবহার করেছে। তো এটাকে যদি আপগ্রেড করেন, ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যখন এটাকে ব্যবহার করছেন তখন এটার জন্য যে আপনাকে যে সমস্ত জিনিস, প্রতিরক্ষামূলক জিনিস, যেটা আপনাকে রক্ষা করা এবং জনগণকে রক্ষা করার যে জিনিসগুলো, সেগুলোতে খুব সাবধান থাকতে হবে। অনেক সাবধান থাকার পরেও অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি অ্যাক্সিডেন্ট একেবারে জিরো অ্যাক্সিডেন্ট করতে পারবেন না। এই আমেরিকায় প্রতি বছর 22টার মতো অ্যাক্সিডেন্ট হয় এখনও, তো তারপরেও বিমান কিন্তু অ্যাক্সিডেন্ট প্রোন কম অ্যাক্সিডেন্ট হয়। তো এইখানে যারা আলাপ করলেন যে চিকিৎসা এবং অন্যান্য বিষয়গুলো তো আলাপ হয়ে গেছে, তো এটা করতে পারি, আমরা তদন্ত করতে পারি। এবং আরেকটা পয়েন্ট আছে যেটা ঢাকার রানওয়ের সমস্যা, রানওয়ে বড় লাগে এইসব বিমানের জন্য, ফাইটার প্লেন, তো এর মধ্যে আবার অনেক জিনিস থাকে যেগুলো নিয়ে প্র্যাকটিস করতে হয়। এর আগে যে 3টা ঘটনা ঘটেছে, 3টাই ঢাকার বাইরে ছিল, একটা ময়মনসিংহে 2টা ঘটেছিল আর একটা চিটাগাংয়ে ঘটেছিল। সো এটাই প্রথম ঢাকায় ঘটলো। এখন আমাদের চিন্তা করতে হবে যে এই প্লেনগুলো আমরা যদি চালাই বা এর চেয়ে আধুনিক প্লেনও যদি আমরা আনি, সংহত করতে হবে, তখন এগুলোকে আপনি কোথায় ট্রেনিং করবেন? তাহলে আমাদের এয়ারপোর্টের যে রানওয়ের ব্যাপারটা আছে এটা ঠিক করতে হবে। আমরা চলে যেতে পারি, আমরা সৈয়দপুরের দিকে যেতে পারি, আমার লালমনিরহাট বিশাল এয়ারপোর্ট পড়ে আছে, ঠাকুরগাঁও একটা এয়ারপোর্ট আছে যেটা ব্যবহার হয় না, তো ট্রেনিংয়ের জন্য আমরা এইসব জায়গায় যেতে পারি কিনা সেগুলো চিন্তা করতে পারি। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে যাব ক্যাপ্টেন এম রহমতুল্লাহ আপনার কাছে। এখানে অনেকগুলো আলাপ হচ্ছে এই যে ঢাকায় বড় রানওয়ের প্রয়োজনের কারণে এখানে জঙ্গি বিমানের যে প্রশিক্ষণ, তো এর বাইরে যে অবকাঠামো গড়ে তোলার দরকার সেটা আসলে গড়ে তোলা খুব কঠিন কিনা, বা সেটা এত বছর করা গেল না কেন, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। সদিচ্ছা, কোনো অবস্থাতেও এটা কঠিন নয়, সদিচ্ছা থাকতে হবে এবং এর এমার্জেন্সি, এর আর্জেন্সি বুঝতে হবে। আমরা যদি একটা সামরিক বাহিনী এবং সেখানে এয়ারফোর্স যদি শক্ত একটা এয়ারফোর্স চাই, তাহলে তো আমাদেরকে অবধারিত আমাদেরকে এটা করতেই হবে। এখানে অল্প কিছু আপাতত এটুকু রানওয়ে, এই আপাতত কথাটা আমাদের জন্য অত্যন্ত একটা দুর্বিষহ জিনিস, এটা করা উচিত না। মেন দায়বদ্ধতা হচ্ছে সরকারের। দেখবেন সরকারের কাছে যখনই কোনো একটা প্রপোজাল যায়, সরকার অনেক রকম অজুহাত দেন, কিন্তু আবার এহেন অনেক রকম আরও প্রপোজাল আছে যেখানে কিন্তু সরকার স্বতঃস্ফূর্ত হয়ে বারবার এটাকে আবার ভাঙেন গড়েন ইত্যাদি। আমাদের দেশটা কেমন যেন হয়ে গেছে। আমরা অনেক দুঃখের সঙ্গে আজকে আমরা এই শিশুরা, এতগুলো শিশু প্রাণ দিল, এতগুলো শিশু আহত, তাদের জন্য আজকে সারা দেশ কাঁদছে। কালকে আমরা শোক দিবস পালন করব, ভালো সিদ্ধান্ত। পরশুদিন কি আমরা ভুলে যাব না? পরশুদিন আমরা ভুলে যাব। রানওয়ে দরকার হলে আমাদের কমার্শিয়াল রানওয়েতে তো একটা প্যারালাল রানওয়ে বা আর একটা রানওয়ে দরকার ছিল। আমাদের বহুদিন আগেই তো বলা হয়েছিল যে আমাদের নতুন রানওয়ে তৈরি করা হোক। আমাদের যেভাবে আমরা প্রোগ্রেস করছি দেশ হিসাবে, সেভাবে আমাদের ইভেন সিভিল এয়ারফিল্ড আমাদের অনেক দরকার ছিল। আমরা এয়ারফোর্সকে মিলে, সিভিল মিলিটারি মিলে ফ্লাই করবে একটা ছোটোখাটো রানওয়ে।
আপনারা হয়তো অনেকেই জানেন না, রানওয়েটাকে সময় সময় এটাকে রিপেয়ার করতে হয়, এটাকে অনেক স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। এগুলো করারও আমাদের কোনো সময় নাই, এবং আমরা কোনো রকম এই প্রচেষ্টার মধ্যে যেতে চাইলেই উপর থেকে অনেক বাধা বিঘ্ন চলে আসে। এগুলোকে বাদ দিতে হবে। দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে মারামারি কাটাকাটি বাদ। আমি এই বয়সে, আমার এখন 77-78 ইয়ার্স ওল্ড, আমি আই এম স্টিল ওয়ার্কিং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের হেড হিসাবে। আমি দেখি মানুষের মাথা ব্যথার জন্য কোনো বিষয় তেমন কিছু নাই। আমি সরকারের কথাই মেনলি বলছি। তাদের যদি ইচ্ছা থাকতো তাহলে সব কিছুই হতো। আমাদের প্রয়োজনে ক্যান্টনমেন্টকে আমরা বাইরে নিয়ে যেতে পারি, আমাদের এয়ারফোর্সকেও আমরা বাইরে নিতে পারি। আপনি চিন্তা করেন, আমি একটা আরবিট্রারি কথা বলি, আজকে যদি ঢাকা, যদি বাংলাদেশ যদি অ্যাট্যাক্ট হয়, এবং সেটা যদি কোনো মিসাইল বা অ্যারোপ্লেন দিয়েও যদি অ্যাট্যাক্ট হয়, ঢাকা ইজ দ্য অনলি প্লেস যেখানে আজকে যে কয়েকটা শিশু মারা গেছে, মানে তার মাল্টিপল নাম্বার অফ আবাল বৃদ্ধ বনিতা জাস্ট লাইক দ্যাট মারা যাবে। একটা বোম যথেষ্ট আপনার লক্ষ লক্ষ মানুষকে মারা। কি করেছি আমরা এই দেশের জন্য? শুধু রাজধানী, শুধু কিছু আমি খাই। আমি সরি, আমি এই বয়সে আমাকে এইসব করে বলতেই হচ্ছে। এটা ঠিক সিদ্ধান্ত নয়। একটা গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিলে অপোজিশনরা বিরাট বাধাগ্রস্ত হয়ে যায়। গভর্নমেন্ট যদি বলে যে এখানে 8তলা 10তলা বিল্ডিং বানানো যাবে না এয়ারপোর্টের কাছে, কেউ মানে না, এবং বলে যে উনি করেছেন, আমাকে করতে দিতে হবে। তারা এটাকে বল প্রয়োগ করে। আমার মনে হয় আপনারা আনসার জানেন। দুর্ভাগ্য আমাদের দেশ। আমরা যখন নতুন, আমি বলেছি না, ভাঙা জাহাজ দিয়ে যখন চালাইছি MiG-21 দিয়ে, তখন কিন্তু আমরা MiG-21টা ব্র্যান্ড নিউ জাহাজ কিনেছিলাম, কোনো দুর্ঘটনা হয়নি, তো একটা বার্ড হিট হয়েছিল, সুন্দর পাইলট ইজেকশন হয়েছিল, নোবডি ডায়েড। কিন্তু আস্তে আস্তে এটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখানে ক্যাপ্টেন রহমতুল্লাহ, পাইলট তো তার শেষ মুহূর্তের কিছু সময় অনেকে বলছেন যে ইজেক্ট করতে পেরেছিলেন, কিছু সময় বেঁচেও ছিলেন। এরপরে এই ইজেকশন সিস্টেমটার ব্যাপারে কিছু বলতে পারেন আপনি, যে কেন তিনি মৃত্যুবরণ করলেন? ইজেকশন সিস্টেমটা মার্টিন ব্রেকার ইজেকশন সিস্টেম, যাকে 0-0 বলা হয়। অর্থাৎ অ্যারোপ্লেন যদি টার্মেকে স্টার্ট করে দাঁড়িয়েও থাকে, তখন হঠাৎ দেখা গেল যে কোনো একটা কারণে একটা এক্সপ্লোশন হয়ে যেতে পারে। পাইলট কিন্তু ইচ্ছে করলে ওই দাঁড়ানো থাকা অবস্থায়, কিন্তু পার্কিং অবস্থায় কিন্তু ইজেক্ট করতে পারে, অ্যান্ড দেন হিজ লাইফ উইল বি সেভড। এটা একটা নির্দিষ্ট উচ্চতায় যায়, যে প্যারাশুট ডিপ্লয়েড হয় এবং নেমে আসেন। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত উনি একটা শেষ পর্যায়ে, আমি এখনো পুরো খবরটা পাইনি, কারণ ইটস টু আর্লি, ইনভেস্টিগেশন না হলে এগুলো পাওয়া যায় না, এবং এয়ারফোর্স যখন জানাবে সেটা জানবো। কিন্তু ব্যাপারটা হয়েছে, উনি ডেফিনেটলি তার বডি যখন ইনট্যাক্ট পাওয়া গেছে, তখন নিশ্চয়ই তিনি এরোপ্লেনটার সঙ্গে এসে মাটিতে পড়েননি। উনি ইজেকশন একটা প্রচেষ্টা নিয়েছিলেন, বাট এটা সফল হবে না, হওয়ার কথাও না অত নিচে থাকা অবস্থায়। আইএসপিআর তরফ থেকে বলা হয়েছে যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছেন এটাকে খালি কোনো জায়গার দিকে নিয়ে যেতে। সেটাই কি একটা কারণ তার মৃত্যুবরণ করার? আরো আগে তার রিজেক্ট করার সুযোগ ছিল? আর আইএসপিআর যদি বলেন তা ঠিক আছে, বলেছেন। আমি এটা আমি একজন ইনভেস্টিগেটর, এয়ারক্রাফট ইনভেস্টিগেটর হিসাবে আমি কখনো এটা অগ্রিম এটা বলবো না। আমি চাই না আইএসপিআর যদি বলে থাকেন, এটা বলবো না যে উনি বাঁচানোর জন্য, কিংবা এটা হতে পারে বাঁচানোর জন্য হয়তো উনি অন্যমুখী ছিলেন, কিন্তু ওটা তো অ্যারোপ্লেনের মানে রানওয়ের ইনলাইন উইথ দ্য রানওয়ে তো মোটামুটিভাবে ধ্বংস হয়েছে, কেননা ওই স্কুলের স্থাপনাটা তো রানওয়ের ইনলাইনেই ছিল। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গ একটু আগে ক্যাপ্টেন রহমতুল্লাহ তুললেন, যে রানওয়ের কাছাকাছি এখানে ভবন নির্মাণের ক্ষেত্রে বা স্কুলের অবকাঠামো নির্মাণ বা উচ্চতার ক্ষেত্রে আসলে সব ক্ষেত্রে আইনগুলো মানা হচ্ছে কিনা, এবং বিমানবন্দরের আশেপাশে যতটুকু খালি জায়গা থাকার কথা সেই ক্ষেত্রে আসলে সেটা মেনে চলা হয়েছে কিনা? কোনো ক্ষেত্রে হয়তো মেনে চলা হয়নি, বাট এটাও একটা ইনকোয়ারি করতে হবে, কারণ আমাদের যে ফ্লাইটের যে অপারেটিং প্রসিডিউর আছে উত্তর এবং দক্ষিণে, সেখানে আপনার কতটুকু এলাকায় জিরো লেভেল আছে, কিন্তু উত্তরায় কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি একতলার উপরে কোনো বাড়িঘর করতে পারবেন না। তো ওখানে এটা মানা হয়, বাট ঢাকার যে এই যে এখানে আমাদের ছোট্ট বিমানবন্দরটায় যে স্টল যেটা তেজগাঁও, সেখানে খুবই অসম্ভব একটা ব্যাপার। সেখানে
তেমনভাবে মানা হয়নি, বাট এটা মানা দরকার। না হলে আপনার আজকে এয়ারফোর্সের এই প্লেনটা এটা করছে, যে কোনো সময় একটা প্যাসেঞ্জার প্লেন এটা হতে পারে, প্যাসেঞ্জার প্লেনের এই অসুবিধা হতে পারে, তখন তারা কোথায় নামবে? মানে তাদের তো যদি প্যাসেঞ্জার প্লেনটাকে নামাতে হয় কোনো একটা জায়গায়, খালি জায়গা যদি না পায়, তখন যে আপনার গুজরাটের মতো ওই বাড়ির উপরে বা কোনো বিল্ডিংয়ের উপরে নেমে যাবে। তো এগুলো খুবই ইস্যুগুলো খুবই জটিল, খুবই চ্যালেঞ্জিং, এবং সরকারের পক্ষে এগুলো করা সম্ভব। বর্তমান সরকার এটা নিয়ে কাজ করতে পারে, বর্তমান সরকার কাজ করতে পারে এই জন্য যে বর্তমান সরকার তো দলীয় সরকার না। তো আগে যখন দলীয় সরকার থাকে তখন ওনার কথাটা ঠিক, যে দলের মধ্যে থেকে চাপ থাকে, বিজনেসম্যানদের চাপ থাকে, শিল্পপতিদের চাপ থাকে, এবং এই চাপের মুখে অনেক সময় দলীয় সরকার নতজানু হয়ে পড়ে, সেই কারণে তারা করতে পারে না। বাট এগুলো আইন প্রণয়ন, আইন ফলো করা, এগুলো করতে হবে। এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ আমরা তো দেশে আইন ফলো না করার একটা প্রবণতা দেখি। আমাদের অনেক ভালো ভালো আইন আছে, আরও নতুন নতুন আইন নিয়ে আমরা কথাবার্তা বলছি, নতুন নতুন সংস্কার নিয়ে বলছি, যা ভালো ভালো জিনিস আছে এগুলোই তো আমরা পালন করি না। সেই কারণে আগে যতটুকু ভালো জিনিস আছে এগুলো পালন করার ব্যবস্থা করতে হবে, এবং এটা সরকারের দায়িত্ব। সরকার নিশ্চয়ই ওখান থেকে এগুলো বের করবেন যে কী অবস্থা আছে, ভেঙে দেবেন। আপনি 1/11-এর সময় অনেক বিল্ডিং টিল্ডিং ভাঙা হয়েছিল, ঢাকায় ভাঙা হয়েছিল, এবং অনেক রাস্তাঘাট কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো 1/11-এর পরে পরে। আপনি যে রাস্তার পাশে ফুটপাতের দোকান, এবং সারা দেশ জুড়ে। তো এইবার কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ওই ধরনের অ্যাকশনস আমরা দেখিনি এখনও। কেন অ্যাকশনস হচ্ছে না এটা আমি জানি না, বাট অ্যাকশনসটা দেখা যায়নি। সামরিক ক্রয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে যে সময়ে এই বিমানটি কেনা হয়েছে সে সময় পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিমান কেনার থেকে সরে এসেছে, এবং সামরিক ক্রয়ের ব্যাপারে স্বচ্ছতার প্রশ্ন আসছে। সেই ব্যাপারে আসলে অন্তর্বর্তী সরকার বলুন বা পরের সরকারগুলোর দিক থেকে ভাবার কিছু আছে কিনা? অবশ্যই যে কোনো সামরিক ক্রয়ের ব্যাপারটা তো খুবই সেন্সিটিভ, এবং আমরা কিন্তু আলোচনা করতে পারি না। আজকে একটা দুর্ঘটনা ঘটছে, এই জন্য প্রশ্নটা আসছে, এবং আপনি সোশ্যাল মিডিয়া থেকে এই প্রশ্নটা আমাদের সামনে আনলেন। কোনো বড় মূলধারার কাগজে এগুলো নিয়ে প্রশ্ন করা হয়নি। ট্রু, J7 কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এটা আমরা জানি। এই বিমানটা এটাও ট্রু যে 16 সাল থেকে এই বিমানের প্রোডাকশন বন্ধ। আমরা 13 সালে লাস্ট সাপ্লাই নিয়েছি, ট্রু। এবং এই বিমানটা ইরানে ব্যবহার হচ্ছে, পাকিস্তানে ব্যবহার হচ্ছে, শ্রীলঙ্কায় ব্যবহার হয়, আপনার মিয়ানমার ব্যবহার করে, জিম্বাবুয়ে ব্যবহার করে। তো তার মানে যে এই বিমানটা ব্যাকডেটেড, এই জন্য কমিশন খাওয়ার জন্য কেনা হয়েছে। আপনি ব্যাকডেটেড বলেন আর আপডেটেড বলেন, যে কোনো বিষয়ে তো আমাদের দেশে একটা দুর্নীতির গন্ধ থাকে, এবং দুর্নীতি হতে পারে, হয়। সুতরাং আপনি এটা ব্যাকডেটেড হিসাবে কেনা হয়নি, এটা তখনকার যে গোল ছিল, ফোর্সেস গোল, এবং তখন এয়ারফোর্স যে বিমানটা চেয়েছে, আমরা তো অন্য দেশের বিমান কিনতে পারি না, কেন আমাদের এটা $95 মিলিয়ন এক দাম, সেটাও আমরা জানি না। এটা আমি ভিতর থেকে বের হয়েছে একটা নিউজ, সেটা থেকে বললাম একটা বিমানের দাম 95। এর বেশি বিমান আমাদের ক্রয় করা, আমরা তো F-16 কিনতে পারবো না, আমরা MiG-31 কিনতে পারবো না, কিনতে পারলে উড়াবো কোথায়? আমাদের তো একটা জায়গা আছে, আমাদের MiG-29 উড়াতে গেলে কিন্তু আমরা আমাদের বর্ডার লাইন ক্রস করে ফেলি অনেক সময়। তো সেটা নিয়ে একটা সমস্যা। তো আপনাকে যখনই আপনি কোনো সামরিক বিমান বিশেষ করে যখন কিনবেন, তখন কিন্তু আপনার সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের বিমানটা আমরা কেন কিনবো, কতটুকু এফিসিয়েন্সি, কীভাবে ট্রেন করব, কীভাবে ব্যবহার করবো, আমাদের বিমানটা আমাদের এলাকার মধ্যে আমরা উড়াতে পারবো কিনা। এখন তো আমরা অন্য যুগে চলে গেছি, এখন তো বিমান দিয়ে যুদ্ধ হচ্ছে না, এখন তো ড্রোন মিসাইল এই যুগে চলে গেছে। সুতরাং এখন আপনি বিমান ক্রয় করবেন নাকি ড্রোন কিনবেন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। এবং পারচেজের ব্যাপারে সবসময় এই প্রশ্নটা থাকবে, স্বচ্ছতা আসা দরকার। স্বচ্ছ না হলে তো হবে না। এই স্বচ্ছতার জন্যই তো এত লড়াই, কিন্তু স্বচ্ছতা তো আসে না। স্বচ্ছতা আমরা কতটুকু চাই, কি করতে চাই, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় আছে। আমরা তো এখনই এই পর্যায়ে যেতে পারবো না, ঠিক করতে হবে এগুলো। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। এই যে সামরিক ক্রয়ের স্বচ্ছতা এবং এর যে রক্ষণাবেক্ষণ, সেটা নিয়েও যে প্রক্রিয়ায় চলছে, সেটা কি স্বচ্ছতা আনা সম্ভব আদৌ, নাকি এখানে আসলে জাতীয় নিরাপত্তা বলুন বা দেশের প্রতিরক্ষা বাহিনী, তাদের গোপনীয়তা, এই বিষয়গুলো মুখ্য হয়ে দাঁড়ায়? ক্যাপ্টেন সালাউদ্দিনের বক্তব্য ধরে যদি বলি, এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা, আমাদের অক্ষমতা, এবং এই অক্ষমতাকে সক্ষমতায় নিয়ে যাওয়া, ব্যর্থতাকে সাফল্যে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেই। অতীত সরকারেরও ছিল না, বর্তমান সরকারেরও নেই। যখন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তখন আমরা কিছুটা নড়ে চড়ে বসি, আবার সেই অবস্থা, পুরানো অবস্থায় আবার আমরা বেহুশ হয়ে পড়ি। এই যে
বাংলাদেশে সামরিক ব্যয় কিন্তু কম না, পাকিস্তান ভারতের মতো নয়, কিন্তু একটা মানে বিমান বাহিনীর জন্য একটা আলাদা বিমানবন্দর মানে রানওয়ে করা গেল না কেন? এবং একটা এই লালমনিরহাটে একটা রানওয়ে, বিশাল রানওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি, সেটা পড়ে আছে কিন্তু। তো এটা দিয়ে শুধু এখানে তো প্রশিক্ষণ দেওয়া যায়, এটা হচ্ছে পরিকল্পনার বিষয়। সেখানকার মানুষ কিন্তু দাবিও করেছে যে এখানে এই এয়ারপোর্টটা চালু করা হোক, করা হয়নি। কেন কেন করা হয়নি সেখানে কমিশনের বিষয় আছে কিনা তা জানি না, তবে সামরিক বিষয়ে বা এই যে কারিগরি বা যান্ত্রিক বিষয়টা, এটা তো সবাই সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ নাগরিকরা জানে না। এটা যারা বিশেষজ্ঞ তাদের দিয়েই কিন্তু কমিটি করা, এবং সরকারি অনেক ক্ষেত্রেই কমিটি করা হয়, সুপারিশ হয়, সেটা বাস্তবায়ন হয় কি না। আমার তো এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে গত 3টি বা 4টি যে দুর্ঘটনা ঘটল তার রিপোর্ট প্রকাশ করা। যদি সেটা এই সরকারের আমলে ঘটে, এই সরকারের আমলে তো না, আগের সরকারের আমলে ঘটেছে, সেটা প্রকাশ করা। তার আগের সরকারের আমলে ঘটলেও সেটা প্রকাশ করা, জনসমক্ষে জানানো যে এই কারণে ঘটছে। তারপর কি সুপারিশ ছিল ওই তদন্ত কমিটির, সেই সুপারিশগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। এবং এই সরকারও তো 11 মাস হয়ে গেল, এই সরকারও কোনো বিষয়ে কী উদ্যোগ নিয়েছে সেটাও জানানো দরকার। বিমান স্বচ্ছতা জবাবদিহির কথা বলছেন বা অনিয়ম দুর্নীতি দূর করা, এটা সামরিক বাহিনীর আলাদা কিন্তু নয়। সামগ্রিক দুর্নীতি আমরা কতটা কমিয়েছি, কতটা কমানোর উদ্যোগ নিচ্ছি, কতটা চেষ্টা করছি। প্রতিদিন মানুষ দুর্নীতির মুখোমুখি হচ্ছে কিনা, দুর্নীতির শিকার হচ্ছে কিনা। আপনি সেবা পেতে, সামান্য সেবা মানে তার মানে আপনি যে কোনো পরিষেবা পেতে তাকে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে কিনা, বা দুর্নীতির আশ্রয় না নিলে যদি সেবা বন্ধ থাকে তা মানুষ কী করবে। আমরা তো টিআইবি সহ বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখি যে মানুষের জনজীবনের এই যে দুর্নীতির দুর্ভোগ, দুর্নীতির যে সবল, সেটা বন্ধ হয়নি। এই সরকার অনেকগুলো কমিটি করেছে, অনেকগুলো কমিশন করেছে। কমিশনগুলোর বাস্তবায়ন, যেগুলো নির্বাচন, সংবিধান ইত্যাদি খুব গুরুতর বিষয়, সেগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। এর বাইরের যে কমিশনগুলো হলো, সেগুলোর তো যেগুলো প্রশাসনিকভাবে বাস্তবায়ন করা যায়, সেগুলোতে আমরা দেখি না যে কোনো বাস্তবায়ন হচ্ছে বা কোনো উদ্যোগ নিচ্ছে, কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। তো সুতরাং দুর্নীতি সার্বিক আরেকটি বিষয় খুব জরুরি। আমাদের বাংলাদেশে যে ধারায় চলছে, তা বাংলাদেশে ঢাকার বাইরে কোনো মানুষ থাকবে না। 20 বছর পর হয়তো দেখা যাবে ঢাকার জনসংখ্যা এবং ঢাকার বাইরের জনসংখ্যার চেয়ে বেশি। এটি সরকার নির্বিশেষে কোনো সরকার উদ্যোগ নিয়েছে যে সব কিছু কেন্দ্রায়িত করতে হবে, এখানে সেনানিবাস থাকতে হবে, এখানে বিশ্ববিদ্যালয় থাকতে হবে, বা শপিং মল থাকতে হবে, সচিবালয় থাকতে হবে, সবই এই ঢাকায়। আমি মনে করি যে আমাদের পরিকল্পনার অভাব আছে, সদিচ্ছার অভাব আছে এবং সক্ষমতার অভাব আছে। এই এবং এর সাথে আপনি যেটা বললেন যে অসততা বা দুর্নীতি, তো এই সব কিছু মিলে যেটা হয়, আমরা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এর থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরই। ধন্যবাদ। তাজনুজ্জামান, আপনার কাছে আসি। এই যে রোগীদের কথা আপনি বলছিলেন এবং তাদের দীর্ঘমেয়াদী সমস্যা, এবং এই মুহূর্তে তাদের যাতে কোনো ধরনের ইনফেকশন না হয় সেটার ব্যাপারে কি কি পরামর্শ আসলে দেয়া চলে, এবং যারা রক্ত দিতে চাইছেন তাদের ব্যাপারে সরকারের তরফ থেকে বলা হচ্ছে আজকে দরকার নেই, কালকে তারা আসতে পারেন, তবে বোধহয় যারা নেগেটিভ ব্লাড গ্রুপ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। দীর্ঘমেয়াদে আসলে কি করার রয়েছে? যেহেতু ম্যাক্সিমাম ইফেক্টেড বা পুড়ে যাওয়ারা হচ্ছে বাচ্চা, এবং এই সময়টাই হচ্ছে তাদের আসলে মানসিক বিকাশটা সবচেয়ে বেশি হয়ে থাকে এই এইজ গ্রুপের মধ্যেই।
আমি যেটা শুরুতে বলছিলাম যে এদের মানসিক স্থিতিশীলতাটা কিন্তু একজন প্রাপ্তবয়স্কের মতো হবে না। তারা অনেক সেন্সিটিভ থাকবে এবং তাদের ধৈর্য শক্তি কম হবে। এবং এই বার্নের রুগীদের কিন্তু মানে মাসও না, অনেকের বছর লেগে যায় এই ক্ষতটা শুকাতে, এবং এই ক্ষতটা শুকানোর পিছনে অনেকগুলো কমপ্লিকেশন থাকে যেগুলোকে ট্যাকেল দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। এরপর কিন্তু ফিজিওথেরাপির একটা দীর্ঘ সময় একটা ব্যাপার থাকে, রেগুলার এটার মধ্যে দিয়ে যেতে হয়। এবং সাইকোলজিক্যাল সাপোর্ট অন্যান্য রুগীদেরকেও ক্ষেত্রেও লাগে, কিন্তু বার্নের পেশেন্টের জন্য এটা সর্ট অফ ম্যান্ডেটরি যে তাদের এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ ক্ষত শুকাচ্ছে না বা কতদিনে ক্ষত শুকাবে এই প্রক্রিয়াটার সাথে, এবং স্বাভাবিকভাবে যখন স্কার হয়ে যায় শরীরে বা কন্ট্রাকচার হয়, এবং এরা সবাই বাচ্চা মানুষ, এদের খাওয়া দাওয়ার ব্যাপার, এদের মানে নিষ্পাপ কতগুলো বাচ্চা, এবং একসাথে এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাওয়া। সো সব কিছু মিলায়ে কিন্তু এটা শুধু আজকে এই ঘটনাটা হলো, আজকেই আমরা সবাই হাসপাতালে গেলাম, আমরা এটা নিয়ে অনেক কথা বললাম, জল্পনা কল্পনা, এটার কারণ কেন হচ্ছে না এগুলো নিয়ে। এরপর কিন্তু আমরা আমাদের এই কালকে যেটা স্যার বললেন যে হয়তো কালকে তারপর পরশু থেকে আমরা আবার আমাদের রাজনৈতিক দ্বন্দ্বে ফিরে যাব, সেই পুরনো কাসুন্দিতে ফিরে যাব। কিন্তু এই নিষ্পাপ বাচ্চাগুলো যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে যাবে, এবং এটা শুধু কয়েক সপ্তাহ বা কয়েক মাস না, এটা কিন্তু বছর পর্যন্ত গড়াবে। এবং আমি সরকারের কাছে আশা করব, বা যারা সংশ্লিষ্ট আছেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন হাসপাতালে ভিড় জমাচ্ছেন, তারা কিন্তু এই বাচ্চাদের জন্য আলাদা যাতে এতে তাদের এই ফলো আপটা হয়, এবং এই একজন উপদেষ্টাকে দেখলাম বিদেশে পাঠানো হবে। সো এই পরবর্তীতে কিন্তু স্কিন গ্রাফটিংয়ের ব্যাপার আছে, ফ্ল্যাপিংয়ের ব্যাপার আছে। বার্নের চিকিৎসা কিন্তু অনেক, আমি বারবার বলছি, অনেক লম্বা সময় ধরে হয়। পরিবারের কিন্তু ধৈর্যচ্যুতি হতে পারে, বা তাদের সাথে থাকা, তাদেরকে একা করে না দেওয়া, এটার জন্য সরকারকেও যেমন দায়িত্ব নিতে হবে খুব স্ট্রিক্টলি, তেমনি অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকেও নিতে হবে। এ প্রসঙ্গে আমি আরেকটু সোহরাব ভাইয়ের সাথে অ্যাড করি যে ঢাকায় আসলে মানে অস্বাভাবিক মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক। এখানে আপনি দেখেন ঢাকার মানে মানুষের, আমি দু একদিন আগেই পেপারে পড়ছিলাম যে ধরনের মানসিক এবং শারীরিক শক্তি প্রয়োজন হয় ঢাকাতে মানুষকে জীবনযাপন করতে, সেটা অনেক ভারী। নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মানুষ মারা যাচ্ছে, রেস্টুরেন্টে পরিবারের সাথে খেতে গেলে আগুনে পুড়ে মারা যাচ্ছে, জলাবদ্ধতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে, ফুটপাতে দাঁড়িয়ে আছে সেখানে গাড়ি এসে মেরে দিচ্ছে। সো এরকম কিন্তু বিচ্ছিন্ন, আজকে বিমান দুর্ঘটনা হয়ে একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে দেখে ধরো এটা একটা রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের একটা বিষয় হয়েছে, কিন্তু প্রতিদিন ঢাকায় প্রায় 1700 মতো মানুষ ঢুকছে, এবং একটা এখানে এই ঢাকা শহরে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। কিন্তু এগুলোর দিকে আমাদের রাষ্ট্র বা কোনো রাজনৈতিক পক্ষের কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা সবসময় প্রতিযোগিতায় আছি যে স্যার যেটা বলছিলেন যে কাকে, মানে আমরা কিভাবে আগায় থাকবো, কে ক্ষমতায় যাবে, বা কিভাবে সবকিছু নিজের দখলে রাখবো, নিজের মতো করে রাখবো, এই প্রতিযোগিতায় আমরা কিন্তু, আমি রাজনৈতিক দলগুলোরও, আমি নিজেরও সমালোচনা করছি যে আমরা সবাই যেন এই চক্রটার মধ্যেই আছি, যে এর থেকে আমাকে একে হারাতে হবে, কথা দিয়ে হারাতে হবে, প্রতিযোগিতা দিয়ে হারাতে হবে। কিন্তু মাঝখান দিয়ে যে এই নিষ্পাপ মানুষ, নিরপরাধ মানুষ, যাদের জন্য এই দেশ, যাদের জন্য এই সরকার, যাদের জন্য এই রাজনীতি, তাদের কিন্তু আমরা কোনো খবরই রাখছি না, এবং দিন শেষে কিন্তু তাদেরই জীবন যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডেও সাধারণ মানুষের জীবন গিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, তাদের উপর দাঁড়িয়ে আজকে আমরা রাজনীতি করছি। আজকে আমরা এই এত বড় ক্যাজুয়ালিটির পর আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, একদিন রাষ্ট্রীয় শোক পালন করব, তারপর কিন্তু আমরা আবার আমাদের সেই পুরনো রাজনৈতিক ঝগড়াঝাটিতে ফিরে যাব, বা আমাদের পুরনো এই কারণগুলো আমরা আলোচনা করি, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো ধরনের পরবর্তীতে পদক্ষেপ দেখা যায় না। এই যে এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা এই শহরে ঘটে, এগুলোর ব্যাপারে আমরা কি এর পরে আর কোনো ফলো আপ জানি বা দেখি? ওই ডেটে হয়তো ওই ট্র্যাজেডিটা পালন করা হয়, কোনো ধরনের ঘরবাড়ি মানে নির্মাণের ব্যাপারে কোনো বিধিমালা নীতিমালা কিচ্ছু মানা হয় না। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে এগুলোকে আরো ফ্যাসিলিটেট করে।
সো একটা দুর্ঘটনা আসলেই যাতে আমরা হাসপাতালে ঝাঁপিয়ে না পড়ি বা এটাকে কেন্দ্র করে রাজনীতিটা না করি, বরং সাধারণ মানুষের সব সময় দেশটা যাদের জন্য আমরা রাজনীতি করছি, যাদের কল্যাণে আমরা ক্ষমতায় যাব বলি, সেটা যাতে বাস্তবায়ন করি। এবং এটা নতুনদেরও এই পুরনো রাজনীতি থেকে বের হয়ে এসে নতুনদেরও আসলে এই জনগণের এই ধরনের সমস্যাগুলো, স্পেশালি ঢাকায় যেভাবে মানুষের জনজীবন যেরকম প্রতিদিন একটা মানে মানুষ ঘর থেকে বের হয়ে এসে নিশ্চিত না যে সে ঘরে ফিরতে পারবে কিনা। অনেক ধন্যবাদ। জনাব শহীদ খান, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমরা তো আমাদের পুরো সিস্টেমটা সম্পর্কে জানি এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়। আমরা একটা লুটেরা পুঁজিবাদী সিস্টেমের মধ্যে আছি অর্থনৈতিকভাবে, যার কারণে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করার জন্য ওই অর্থনৈতিক ব্যবস্থাতে অনেক কাজ করার আছে, সেখানে সংস্কার করার অনেক বিষয় আছে। এখন আমরা যেটা করছি যে ওই লুটেরা পুঁজিবাদী সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য একটা গণতন্ত্র খেলার মধ্যে আছি। তা আপনি আগে ঠিক করেন যে আপনি কেমন অর্থনৈতিক ব্যবস্থা চান। এই যে গরিব মানুষদের কথা বলা হলো, মজলুমদের কথা বলা হলো, বৈষম্যের শিকার মানুষদের কথা বলা হলো, তাদের জীবনযাত্রা, তাদের জীবনমান, কোটি কোটি মানুষের, আপনার এই দেশে এখন 5 কোটি 6 কোটি মানুষ হতদরিদ্র, তাদেরকে কিভাবে সহায়তা করবেন। তো সব মিলিয়ে যদি আমরা এই আলোচনাগুলো সামনে আনি এবং সেটাকে যদি আমরা সংস্কারের সাথে যুক্ত করি, সংস্কারের মধ্যে এরকম কিছু আমি দেখিনি, যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে আমরা মোটামুটি রাজনৈতিক সংস্কার, সংসদের সংস্কার, কিভাবে পাওয়ার শেয়ার হবে সেগুলো নিয়ে আলোচনা করছি, বাট ওখানে নেই। সুতরাং ওই গভীর জায়গাটায় আমাদেরকে যেতে হবে, রাজনৈতিক দলগুলোকে যেতে হবে এবং আমাদের যে বর্তমান সরকার আছে তারাও এই আলোচনাটাকে এগিয়ে নিতে পারে। যে আলোচনাটা আমরা করতে চাই না কিন্তু করতে চাই, জনগণ যে আলোচনাটা দেখতে চায়, জনগণ যে আলোচনাটা শুনতে চায়, সেখানে নিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, যদি কিছু যোগ করার থাকে। বিগত 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি মানে এককভাবে বেশি মানুষ মারা গেছে শ্রমজীবী, যারা খেটে খাওয়া মানুষ। 1 বছর পরে তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে, তাদের জীবন যে দুর্বিষহ অবস্থা থেকে তারা পরিত্রাণ পেয়েছে কিনা, রাষ্ট্র তাদের প্রতি কতটা দৃষ্টিপাত করেছে, রাজনৈতিক দলগুলো কতটা করেছে, আমরা কতটা করেছি। অর্থাৎ ভদ্রলোকের রাষ্ট্র থেকে জনগণের রাষ্ট্র যদি করা যায়, এবং সেই করার লক্ষ্যই ছিল গণ অভ্যুত্থান, কিন্তু 1 বছর পরে আমরা সেই আশা কিন্তু দেখছি না। আশা হতাশায় পরিণত হচ্ছে এবং আকাঙ্ক্ষা ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এবং সেখানেও মনে করি রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাই বেশি দায়ী। এর সঙ্গে আমলাতন্ত্র আছে। বন্ধু শহীদ খান বললেন যে লুটেরা পুঁজিবাদী ব্যবস্থা তো পশ্চিমের সব দেশগুলোই, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে একটা আইনের শাসন থাকে, একটা ন্যায় নীতির বিষয় থাকে, মূল্যবোধ থাকে, কিন্তু আমরা সেটাও হারিয়ে ফেলছি। সুতরাং আমরা সামগ্রিক যদি রাষ্ট্রের চিকিৎসা দরকার। অনেক ধন্যবাদ। তাজমা যাবেন, যদি কিছু যোগ করতে থাকে। আমি আসলে ঘুরে ফিরে ওই কথাটাই বলবো যে আসলে যারা এরকম রাষ্ট্রের অবহেলার কারণে, সরকারের অবহেলার কারণে, আমাদের অবহেলার কারণে যারা জীবন দিচ্ছে, যারা আহত হচ্ছে, যাদের যেসব মা বাবার বুক অকালে খালি হচ্ছে, এই কারণগুলো আইডেন্টিফাই করে আমরা যাতে এদের সাথে সবসময় থাকি এবং এটা যাতে ভবিষ্যতে আর না হয়। জাস্ট এটার ব্যাপারে যাতে সরকার এবং প্রত্যেকটা রাজনৈতিক পক্ষগুলাই তো সরকার গঠন করে 1 by 1 টার্ম, যাতে তারা সরকার গঠন করার পর যাতে এই জনমানুষের নিরাপত্তা এটাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়, মানুষের জীবনটাকে যাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়, রাদার দেন মানুষের জীবন নিয়ে রাজনীতি করাটাকে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায়, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।